সচিবালয় ঘেরাও নিয়ে আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া। 3 দফা দাবিতে প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ। শতকোটির মালিক বরিশাল সিটির সাবেক 2 মেয়র চাচা ভাতিজার চাঁদাবাজির আর দখল বাণিজ্য অতিষ্ঠ নগরবাসীর বিক্ষোভ। চাঁপাইনবাবগঞ্জ স্বৈরাচার হাসিনার আমলে গুম হন 2 ভাই। পরিবারের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় তুলে দেয় তাদের নিঃশর্ত মুক্তির দাবি। প্রকাশ্যে হিজবুল্লাহর রকেট হামলার ভয়াবহতা, আরও কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি নাসরুল্লাহ। সংকট নিরসনের চেষ্টায় যুক্তরাষ্ট্র। ইপিএলে জয় তুলে নিয়েছে লিভারপুল ও চেলসি। স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আমি সঙ্গে আছি ফারজানা লীনা। আনসার সদস্যদের আন্দোলনের কারণে টানা 10 ঘন্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর আগে সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার রাতে ফেসবুক পোস্ট দিয়ে সচিবালয়ে নিজেদের অবরুদ্ধ থাকার কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এনআই নাহিদের রিপোর্ট। ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল সচিবালয়। চাকরি জাতীয়করণের দাবিতে দুপুর থেকেই সচিবালয় ঘিরে অবস্থান করছিল আনসার সদস্যরা। এক পর্যায়ে রোববার রাত 8:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আনসার সদস্যরা আটকে রাখে। এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিলে তাদের উদ্ধারে রওনা হন শিক্ষার্থীরা। পরে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় শিক্ষার্থীদের। বেশ কিছুক্ষণ ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে অন্তত 30 জন আহত হন। আমরা এখানে ত্রাণ সামগ্রী কাজ করতেছিলাম, ওরা আমাদের গাড়ি আটকাই দিয়েছে। মানে এটা কেন ভাই? এইরকম একটা কাজে সোশ্যাল ওয়ার্ক তারপর স্টুডেন্টরা করতেছি, ওয়াই দে স্টাক আস। আবার আমার লিডারদেরকে আটকায় রাখছে এখানে। ইল মারছে ওখান থেকে, এত বড় বড় ইটা মারছে। তারপর ওদিকে ঢাকা মেডিকেলে আমাদের ছেলেপেলে এখনো ভাই, ওরা কোত্থেকে মদত পাচ্ছে স্টিল নাও, ওদেরকে বের করেন। জাতীয়করণের দাবিতে যে আনসার বাহিনী তারা যে সদস্যরা ছিল আমাদের শিক্ষার্থীদের উপর অত্যন্ত সুচারুভাবে আক্রমণ করছে, যার ফলে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী আহত হয়েছে। এই যে আজকে 17 বছর ধরে তারা আন্দোলন করতে পারে নাই, এখন মানুষ মরে যাচ্ছে, মানুষ শত শত টাকা দান করে ত্রাণ পাঠাচ্ছে। আমরা 2 দিন যাবত ঘুমাইতে পারি না, টিএসসিতে কাজ করতেছি, কিন্তু ওরা এই মুহূর্তে আওয়ামী ফ্যাসিস্টের দালাল হয়ে রাস্তা আটকায় দেয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ জনতা। ছাত্র জনতার ধাওয়ায় পালিয়ে যায় আন্দোলনরত আনসার সদস্যরা। আনসার বাহিনীকে সচিবালয় ঘেরাওয়ের নির্দেশ দিয়েছে। এর মধ্যে যুবলীগ ছাত্রলীগের ছেলেপেলে ঢুকে এখানে গুলি করেছে। আমরা তাদেরকে ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে প্রতিহত করেছে। আমরা তৎক্ষণাৎ টিএসসি থেকে বিশাল জনতা একসাথে আসলাম। আমরা খুব শান্তিপূর্ণভাবে ছিলাম। হঠাৎ করে আনসাররা আমাদের দিকে এলোপাতারি ইট পাটকেল নিক্ষেপ শুরু করলো। আমরা আত্মরক্ষা করতে পিছু হটলাম। আমরা সংগঠিত হয়ে যখন আবার আসলাম, তখন এই মুহূর্ত থেকে 25 থেকে 30 রাউন্ড ক্রমাগত গুলি করা হয়েছে। সারা দেশে বন্যা, আপনারা জানেন, বন্যার পানির তোড়ে হাজার হাজার মানুষ যেখানে গৃহহারা, লক্ষ লক্ষ মানুষ যেখানে গৃহহারা, ওই ভারতের দালালেরা, রয়ের এজেন্টরা আজকে কিভাবে সচিবালয় ঘেরাও করে এদেশের অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। একজন আনসার আটকা পড়ছিল সাধারণ ছাত্রদের কাছে, তাকে আমি ধরতে গেছি, সেভ করতে গেছি, পিছন থেকে 4 জন আনসার এসে আমাকে বেধড়ক পিটাইছে। এটার আমি সুষ্ঠু বিচার চাই, তদন্ত করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে সেনাবাহিনীর সদস্যরা। সবশেষে আনসার সদস্যরা ছত্রভঙ্গ হলে সচিবালয় থেকে মুক্ত হন কর্মকর্তারা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। এদিকে সচিবালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় আনসারদের সচিবালয় ঘেরাও কর্মসূচিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে হামলার বিচার দাবি করেন শিক্ষার্থীরা। সাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
রোববার রাতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ থেকে শিক্ষার্থীরা বলেন, দিল্লিতে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি। যখন মানুষ মরছে, এই আনসার লীগ তখন তামাশা করছে। তারা চেয়েছিল আমরা যেন গিয়ে সেখানে সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা করি। হামলা করলে তাদের কি লাভ হতো জানেন? দেশি বিদেশি যে গণমাধ্যম তারা আমাদেরকে সন্ত্রাসী প্রমাণ করে ছাড়তো। এই খুনি হাসিনা দিল্লিতে বসে বসে যত ষড়যন্ত্র করছে, এসব ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। এ সময় আনসার বাহিনী বিলুপ্ত সহ ৩ দফা দাবি জানান তারা। ক্লিন অপারেশনের মাধ্যমে এইসব ফ্যাসিবাদী দোষরদের, ষড়যন্ত্রকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার আওতায় এনে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। যারা অধিকারের নামে ভণ্ডামি করে, সচিবালয় ব্লকেট করে, তারা ওই শকুনদের দালাল। আমার ভাইদের যারা হামলা করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ আমরা ছাড়ছি না। এদিকে আনসার সদস্যদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অর্ধশতাধিক শিক্ষার্থী। পরিকল্পিতভাবে করা হয়েছে, আনালে এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ছিল না। তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে, তারপরও কেন তারা সন্ধ্যার পর ওখানে অবস্থান করবে? মধ্যরাতে আহত শিক্ষার্থীদের খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বাইরের একটা গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে এটা করছে। আমরা বিশ্বাস করি এরা আনসারের পোশাক পরে ফ্যাসিস্টের কিছু কুচক্রী দালালগুলো এখানে আসছিল, তাদের উদ্দেশ্য ভিন্ন ছিল, তারা দেশকে অস্থিতিশীল করতে চাইছিল। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল, সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। নির্বাচন কখন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে স্পষ্ট করেন ডক্টর ইউনূস। রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণের 17 দিন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যা একযোগে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র এবং বেসরকারি টেলিভিশনগুলো সম্প্রচার করে। তাদের স্মরণে রেখে আজকের কথাগুলো বলছি। বক্তব্যের শুরুতে দেশের বন্যার্তদের সহায়তায় ত্রাণ তৎপরতা সহ পুনর্বাসনে একযোগে কাজ করার কথা জানান প্রধান উপদেষ্টা। সরকারি বেসরকারি পর্যায়ে নেবার আয়োজন করেছি। এরপর ধাপে ধাপে তুলে ধরেন বিগত সরকারের সময় দেশের প্রশাসন সহ বিভিন্ন সেক্টরে বিদ্যমান বৈষম্য দূর করতে পরিকল্পনা জানান তিনি। নিত্যপণ্যের দাম কমানো, বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ বিভিন্ন বাহিনীর দায়িত্বশীল আচরণ নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টা। দুঃশাসন, দুর্নীতি, অন্যায়, অবিচার, নিপীড়ন, বিচারের নামে প্রহসনের মাধ্যমে জনসুরক্ষা বিপন্ন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে তা মতনৈক্যের কারণে হাতছাড়া করা যাবে না। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা অর্জন করলাম, আমরা আমাদের মতানৈক্যের কারণে সেটা যেন হাতছাড়া করে না ফেলে। এই সুযোগ এবার হারিয়ে ফেললে আমরা জাতি হিসেবে পরাজিত হয়ে যাব। আমরা এই অর্জনকে কিছুতেই হারিয়ে যেতে দেব না। যে সুযোগ তারা আমাদেরকে দিয়েছে তার মাধ্যমে আমাদের দেশকে পৃথিবীর একটি শ্রদ্ধেয়, সকল দিকে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি। ছাত্ররা বর্তমান সরকারের নিয়োগকর্তা উল্লেখ করে তিনি বলেন, আপাময় জনসাধারণ সরকারকে সমর্থন করেছে। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয়, আমরা কখন যাব। নতুন বাংলাদেশ গড়তে সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালনের কথা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নির্বাচন কবে হবে তা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালন করব। আমাদের উপদেষ্টা মণ্ডলীও এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছি। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব। কমিশনকে যে কোনো সময়
আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব। বিভিন্ন সেক্টরে বৈষম্যের শিকার হওয়া মানুষের দাবি নিয়ে সড়কে আন্দোলনে না নেমে লিখিতভাবে জানানোর আহ্বান জানান তিনি। গত 16 বছরের অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে, সেটা আমরা বুঝি। আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমাদের কাজ করতে দেন। আপনাদের যা চাওয়া তা লিখিতভাবে আমাদেরকে দিয়ে যান। সরকার দেশের সংস্কারে কাজ করছে জানিয়ে আলোচনার মাধ্যমে সরকারের করণীয় নিয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা চেয়েছেন প্রধান উপদেষ্টা। আমাদের সকলের স্বপ্ন বাস্তবায়নে সফল হয়। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কুমিল্লায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কমোডি নদীর ভাঙনে প্লাবিত হয়েছে অন্তত 270টি গ্রাম। ফেনীতেও কমতে শুরু করেছে পানি, তবে দেখা দিয়েছে খাবার এবং সুপেয় পানির তীব্র সংকট। এদিকে নোয়াখালী এবং লক্ষ্মীপুরে বেড়েছে দুর্ভোগ। পরিস্থিতি উন্নতির দিকে ভোলা, মৌলভীবাজার এবং রাঙামাটি। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ অবনতির দিকে যাচ্ছে। কুমিল্লার গোমতী নদীতে পানি বাড়তে থাকায় বাঁধের অন্তত 29টি স্থানে ফাটল দেখা দিয়েছে। গোমতীর ভাঙনের ফলে অন্তত 270টি গ্রাম প্লাবিত হয়েছে। ভাঙন কবলিত গ্রামের অন্তত 30,000 পরিবার আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হলেও এখন ওই আশ্রয় কেন্দ্রগুলো নিরাপদ নয়। সোনার বাংলা কলেজের একতলা নিচে যারা আছে হেরারকে উদ্ধার করেন, কারণ বেশ যদি উদ্ধার না করেন তাহলে এখন মনে করেন যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। স্কুল কোনো জায়গা দিতে আসে না, আমরা স্টেশন পরবাস থাকতেছি বাচ্চাটি লইয়া। এখানে প্রকৃতভাবে দরকার এখন নৌকা অথবা বোট, যেভাবে পারেন এখানে এই এলাকায় নৌকা নিয়ে আসতে হবে। নোয়াখালীতে মোট 826টি কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় 1.5 লাখ বানভাসী। ব্যক্তি উদ্যোগ ছাড়াও সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন বানভাসী মানুষের মাঝে খাবার ও পানি বিতরণ করছে। পানিতে ঘরবাড়ি সব ডুবে গেছে, সেই জন্য আমরা এখানে মহিলা কলেজে আসছি। এখানে আমরা ভালো আছি, খাবার পাইতেছি 3 বেলা। আমাদের ঘরবাড়ি ডুবে গেছে, আমরা এই জন্য আশ্রয়কেন্দ্রে আসছি। আমরা ভালো আছি, আমরা খাবার দাবার পাইতেছি, আমাদের কোনো সমস্যা হইতেছে না। ব্রাহ্মণবাড়িয়ায় গত 48 ঘন্টায় আখাউড়ার হাওড়া নদীর পানি 35 সেন্টিমিটার কমে বিপদসীমার 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যার পানিতে বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে টানা 10 দিন পর উপকূলীয় জেলা ভোলায় কমতে শুরু করেছে জোয়ারের পানি। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও বন্যার পানি গত 24 ঘন্টায় মেঘনার দৌলত খান পয়েন্টে 36 সেন্টিমিটার এবং তজুমউদ্দিন পয়েন্টে বিপদসীমার 57 সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়েছে। দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। ঘরের ভিতরে পানি উঠতে গেলে ঘরে কোনো রান্না বান্না করা যায় না, আসমুখের অনেক কষ্ট বুঝছেন। আমরা এই আজকে কতদিন জ্বরে পানিতে ডুবে রয়েছি, কোনো আমাদের কোনো এলাকা নাই না, সরকারে কোনো আমাদের কোনো কিছু সাহায্য করে না। এই আমার খাওয়ার দাওয়ার মানুষের অনেক কষ্ট, কোনো আমরা ভাত রান্না পানি দিনকে চিরাই না খায় রয়েছি। মৌলভীবাজারের 7টি উপজেলায় 1টি পৌরসভা ও 48টি ইউনিয়নে 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। জেলার 84টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 10,000 মানুষ। কিভাবে খাইমু আর কিভাবে চলমু একমাত্র কেউ কইতো না, খাল্লা ছাড়া খাইতে পারতাম না, বাজার করতে পারতাম না, পানিলে 8,000 না, বড় কষ্ট মাঝে আছি আমরা। প্রত্যেকটি ওয়ার্ডই পানিবন্দী হয়ে গেছে। এদিকে গত 2 দিন বৃষ্টিপাত না হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে প্লাবিত হওয়া কিছু গ্রামে এখনো বন্যার পানি রয়ে গেছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। লক্ষ্মীপুরে বাড়ছে বন্যার পানি, এতে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। আরো জানাচ্ছেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাইফুল ইসলাম স্বপন। বন্যার পানি বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কি অবস্থা দেখছেন সেখানে আমাদের জানান। লীনা, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরে বন্যার পরিস্থিতি কি,
আসলে আমি ঠিক এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লক্ষ্মীপুর পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের জেবি রোড। এই যে জেবি রোডে গত 40 বছরের ইতিহাস পানি ওঠার কোনো রেকর্ড ছিল না, সেটা গতকাল থেকে আজ পর্যন্ত হাঁটু এবং কোনো কোনো জায়গায় মাজা পানি উঠেছে এবং মানুষজন তারা আসলে ঘরবাড়ি যারা নিচতলা আছে তারা ঘরবাড়ি নিচতলা ছেড়ে অন্যের বাসায় বা কেউ আশ্রয় কিন্তু আশ্রয় নিয়েছে। বিশেষ করে লক্ষ্মীপুর জেলার যে সদর উপজেলার বাঙ্গাখাই ইউনিয়ন, দক্ষিণ হামসাদি, উত্তর হামসাদি, হাজিপাড়া, দত্তপাড়া এবং বিশেষ করে রামগঞ্জ এলাকায় কিন্তু পানির যে গত 7 দিনের ছিল গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 2 ফুট 3 ফুট পর্যন্ত পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এই পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে অনেকে তাদের ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্র নিয়েছে এবং অনেকে তাদের ঘরের উপরে চৌকি খাটগুলো তারা ইট দিয়ে উঁচু করে সেখানে অবস্থান করছে। তো আমরা এখানকার যারা স্থানীয় কথা বলেছি, অনেকে লক্ষ্মীপুরে যে টানের যে সহযোগিতা করা হচ্ছে, এই টানের যে পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছে তার চেয়ে অনেক কম পরিমাণ টান সহযোগিতা মানুষ পাচ্ছে। অনেকে ফ্যামিলিতে এরকমই রয়েছে যে তারা 6-7 দিনে কোনো টান পায় না। বিশেষ করে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগরে যে পরিমাণ পানি উঠছে এবং ওই কমলনগর এবং রামগতিতে পানির বন্যার উন্নতি হচ্ছে, পানি একটু কমতে শুরু করেছে। তো এখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা বেসরকারিভাবে এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন থেকে ত্রাণ দিচ্ছে, তাদের সাথে একটা সমন্বয় করে যেন ত্রাণ বিতরণ করা হয়। দেখা গেছে কিছু কিছু এলাকায় যেখানে পানির পরিমাণ কম আছে, সামাজিক সংগঠনগুলো ওইসব জায়গায় ত্রাণ দিচ্ছে, যেসব জায়গায় হাঁটু পানি সেসব জায়গায় ত্রাণ এখন পর্যন্ত পৌঁছায় না। বিশেষ করে এখন লক্ষ্মীপুরের সদর উপজেলায় যেটি বিশেষ করে তারা প্রয়োজন, আমাদেরকে জানিয়েছেন যে আসলে কিছু নৌকা প্রয়োজন, যে ত্রাণ দেওয়ার জন্য নৌকা এবং মানুষদেরকে যারা পানিবন্দী হয়েছে তাদেরকে আশ্রয়কেন্দ্রের জন্য নৌকা এবং বেড়া প্রয়োজন, যে নৌকায় বেড়া দিয়ে মানুষকে সাহায্য করতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানকার যে গবাদি পশু আছে এবং শিশু যারা খাবারে দিচ্ছে, সবাই বয়স্কদেরকে খাবার দিচ্ছে, যারা শিশু রয়েছে তাদের ত্রাণ সহযোগিতা তাদের জন্য কোনো খাদ্য থাকছে না বলে আমাদেরকে জানিয়েছেন। তারা জানিয়েছেন যে আসলে বড়রা হয়তো বা একদিন বা আধা দিন না। স্বপন, আপনাকে ধন্যবাদ। এদিকে টানা ভারী বর্ষণে বাগেরহাটে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার, ভোগান্তি বাড়ছে এলাকাবাসীর। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, জলাবদ্ধতার কি অবস্থা এখন পর্যন্ত আপনি দেখছেন, আমাদের জানান। শনিবার রাত থেকে টানা বর্ষণে বাগেরহাটের সব জায়গায় কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাগেরহাট শহরের যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা শহর ঘুরে দেখেছি, বাগেরহাট পৌরসভা যে কমপ্লেক্স রয়েছে, পৌরসভা কমপ্লেক্স, সাধনার মোড়, শালতলার মোড়, মিঠাপুকুর পাড়, জাহানাবাদ স্কুল রোড, খাদ্দার, নাগের বাজার সহ বিভিন্ন এলাকায় কিন্তু বেশ পানি রয়েছে এবং অনেকের বাড়ি ঘরে পর্যন্ত পানি উঠে গেছে। বিশেষ করে বাগেরহাটের যে প্রধান সড়কগুলো রয়েছে, সড়কের উপর পানি জমে থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন কিন্তু যানবাহন চালক ও পথচারীরা। তবে এই পানি বা জলাবদ্ধতা থাকার বিষয়টি কিন্তু শুধু এবার নয়, মাঝে মাঝেই কিন্তু বাগেরহাট পৌরসভা এরকম জলাবদ্ধতায় পরিণত হয় এবং এই যে ভারী বর্ষণে কিন্তু বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলার নিম্ন অঞ্চলও প্লাবিত হয়েছে। আমরা যে খবর পেয়েছি তাতে কিছু মৎস্য ঘেরও কিন্তু ভেসে যাওয়ার খবর রয়েছে। তবে বাগেরহাট পৌর কর্তৃপক্ষ বলছে যে বাগেরহাট শহরের মধ্যে 5 কিলোমিটার ড্রেনের কাজ চলছে। এই ড্রেনের কাজ যখন শেষ হবে তখন কিন্তু বাগেরহাট পৌরসভার যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা কিন্তু নিরসন হবে, জলাবদ্ধতা থেকে বাগেরহাটবাসী মুক্তি পাবে। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ খবর। লিনিয়া। সোহান, আপনাকে ধন্যবাদ। দেখছেন সংবাদ সকাল। চাঁদাবাজি আর দখল বাণিজ্যের শতকোটির মালিক বনে গেছেন বরিশাল সিটি কর্পোরেশনের বর্তমান এবং সাবেক মেয়র। চাচা ভাতিজার অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী বিক্ষোভে নেমেছেন। তবে স্বৈরাচার হাসিনার পতনের পর থেকে উধাও বরিশালের এই 2 সাবেক মেয়র। শাহিন সুমনের তোলা ছবিতে বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে।
2018 সালে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এরপর থেকেই নগরী জুড়ে দখল বাণিজ্য আর চাঁদাবাজিতে আগ্রাসী হয়ে ওঠে তার অনুসারীরা। উপার্জিত অর্থের বড় একটা অংশ জমা হতো মেয়র সাদিকের ব্যক্তিগত কোষাগারে। 5 বছর পর ভাতিজাকে সরিয়ে দলীয় মনোনয়ন দেয়া হয় চাচা আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাতকে। মেয়রের দায়িত্ব নিয়ে ভাতিজা সাদিকের সময়ে বরাদ্দ দেওয়া নগরীর 18টি হাটবাজারের ইজারা বাতিল করেন চাচা খোকন সেরনিয়াবাত। এগুলো দখলে নেয় তার নিজের লোকজন। নগরীর 2টি বাস টার্মিনাল সহ লঞ্চঘাট ও বালুমহল সহ অন্যান্য স্থাপনাও সাদিক আব্দুল্লাহর অনুসারী দখলদারদের কাছ থেকে পুনরায় দখলে নেয় খোকন অনুসারীরা। নগরীর অটো সার্ভিস থেকে প্রতিদিন চাঁদা নেওয়া হয় লক্ষাধিক টাকা। এভাবেই ফুলে ফেপে ওঠে খোকন সেরনিয়াবাত ও সাদিক আব্দুল্লাহর সম্পত্তি। কিছুদিনের মধ্যেই কোটি কোটি টাকার মালিক বনে যান খোকন সেরনিয়াবাত। বিভিন্ন বাজারগুলি তারা দখলদারিত্ব করে সিটি কর্পোরেশনের দোহাই দিয়ে সাধারণ মানুষের রেকর্ডীয় সম্পত্তির উপরে তারা বিভিন্ন রকম বুলডোজার চালিয়েছেন। চাঁদাবাজির কথা এখন বলা যায়, ওই সময় তো নামও লওয়া যায় না, কেননা যেই চাঁদাবাজি উচ্চারণ করছে তারই হত্যা করা হয়েছে, তারই মামলায় জড়িত করা হয়েছে। চাচা ভাতিজার অনিয়মের শিকার হন খোদ সিটি কর্পোরেশনের কর্মচারীরা। বিক্ষোভে নামেন মেয়রের বিরুদ্ধে। একবেলা খাইয়ে 2 বেলা না খাইয়ে এখানে চাকরি করতেছে সবাই, এটা আমি একা না, এখানে সবাই। আর যেহেতু এরকম করতেছে, কতদিন মানুষ এইভাবে পেটে পাথর বাঁধতে বাঁচবে? আমাদের বেতন বাড়াইতে হবে, আমরা বেতন ঠিক মতো পাইতে আসি না, এবং আমাদের যে বয়স সবাই শেষ হয়ে গেছে, আমাদের স্থায়ী করা দাবি। কেউ 10,000, কেউ 15,000, কেউ 12,000, আর আমাকে 30 দিন 31 দিনই ঘাটা লাগে, আমাকে একটু বসার জায়গাও নাই। গত 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর লাপাত্তা বরিশাল সিটি কর্পোরেশনের এই সাবেক 2 মেয়র। গত 20 আগস্ট খোকন সেরনিয়াবাতকে মেয়রের পদ থেকে অপসারণ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। হাসিনা সরকারের মেয়াদকালে গুম হয় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একই পরিবারের 2 ভাই মিজানুর ও রেয়াজুল। এই সোনা মসজিদের ব্যবসায়ী মুফিজুল ইসলাম তাদেরকে ফিরে পেতে আকুতি জানিয়েছেন 2 পরিবারের স্বজনরা। তাদের দাবি আইন শৃঙ্খলা পরিচয়ে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুম করা হয় 2 ভাইকে। এরপর বারবার আইন শৃঙ্খলা বাহিনী দফতরে ঘুরেও ফিরে পাননি আপনজনদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তারেক রহমানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফারজানা ইসলাম। 2016 সালের 17 আগস্ট পরিবারের অভিযোগ, শাহবাজপুরের নিজ বাড়ি থেকে মিজানুর রহমানকে তুলে নিয়ে যান শিবগঞ্জ থানার এসআই গাজী মোয়াজ্জেম হোসেন ও শাহ আলম সহ কয়েকজন পুলিশ সদস্য। বিএনপির সাথে যুক্ত থাকাই ছিল তার অপরাধ। একই বছর 27 ডিসেম্বর রাজশাহীর এসএস প্লাজা ছাত্রাবাস থেকে মিজানুর রহমানের ছোট ভাই রেজাউল করিমকে উঠিয়ে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ সদস্যরা। পরিবারের অভিযোগ, রেজাউলের বিষয়ে পুলিশ থানায় জিডি নিলেও মিজানুরের বিষয়ে জিডিও নেয়নি পুলিশ। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান তারা। এখন জীবনযাপন কিভাবে আমি করছি? আমার স্বামী যদি না থাকে তাহলে কি একটা মানুষের অবস্থা হতে পারে? আমি দেবর ভাসুর সবার সাথে আমি সংসার করছি, আমার 6 বছর 7 বছর হয়ে যাচ্ছে আমার স্বামী হারা, তাহলে একটা স্বামী না থাকলে স্ত্রীর কি হতে পারে আপনারা বলেন? আমার আব্বুকে আমি মাত্র 6 বছর তখন আমার আব্বুকে গুম করে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে, আমাদের ফিরে দেয়নি। আমরা বাবা বলে ডাকতে পারি না, ডাকতে ধরে। নতুন সরকার এসেছে, তাদের কাছে আমি জোরাত করি আমার বাবাকে যাতে ফিরিয়ে দেয় তারা। ছাত্র ভাইদের কাছে আবেদন করি আমি আমার বাবাকে যাতে তারা ফিরিয়ে দেয়। এদিকে 10 বছর আগে র‍্যাব পরিচয় তুলে নিয়ে গুম হওয়া মফিজুল ইসলামকে জীবিত অথবা মৃত ফেরত চান তার স্ত্রী। শুধু হাত আর পা নিয়ে আমার 3টা ছেলেকে থেকে গেছে, আমি কত কষ্ট করে খায় না খেয়ে 3টা ছেলে মানুষ করছি। আমার স্বামীকে আমি ফেরত চাই, আমি জীবিত হোক নাহলে মৃত হোক, আমার স্বামীকে আমি চাই। 2টি পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ায় আইন শৃঙ্খলা বাহিনী গুম করেছে, দাবি এই ছাত্রদল নেতার। তাকে পড়ার টেবিল থেকে ডিবির পরিচয় দিয়ে রাত অনুমানিক 10টার সময় ধরে নিয়ে গেছে। আমার 2টি ভাইয়ের সৌগত হয়ে আমার ব্রেন স্ট্রোক করে মারা গেছে। দীর্ঘদিন ধরে নিখোঁজ হওয়ায় তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি বলতে পারবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
তারা বলতেছে দায় দিচ্ছে আর কি যে পুলিশের লোকজনই এবং র্যাবের লোকজনই আমাদের পরিবারের সদস্যকে উঠিয়ে নিয়ে গেছিল, গুম করে রাখছে। না, 13-14 সালের ঘটনা, তো আমরা কি করে বলবো। গুম হওয়া 3 ব্যক্তিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। কোটা আন্দোলনে বগুড়ার রিকশা চালক কমরুদ্দিন বাঙ্গিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। ন্যায় বিচারের আশায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ জেলার 82 জন নেতাকর্মীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী। ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি অসহায় পরিবারটির দায়িত্ব নেবে রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা স্বজন এবং এলাকাবাসীর। বগুড়া সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন। একমাত্র সন্তানকে হারিয়ে আজও চোখের পানি শুকায়নি বগুড়ায় স্বৈরাচার পতন আন্দোলনের শহীদ রিকশা চালক কমরুদ্দিন বাঙ্গির মা জমেলা বেগমের। একমাত্র উপার্জনক্ষম সন্তানের শূন্যতায় বৃদ্ধ বয়সে জমেলার কাঁধে এসে পড়েছে নিহত কমরুদ্দিনের অন্তঃসত্ত্বা স্ত্রী ও 3 সন্তানের দায়িত্ব। ছেলেটা 4-5 লোকে ভাত দিচ্ছিল, ছেলেটা মরে গেছে, এখন খুব কষ্টে চলতেছি। এখন চলবে গেলে কিভাবে মানুষ মানবি, কিভাবে তারা লেখাপড়া করবি, বউটা খুব কষ্ট পোয়াইতি, কি করবো। এদিকে মানসিকভাবে দীর্ঘদিন থেকে অসুস্থ বাঙ্গির স্ত্রী যেন স্বামী হারানোর শোকে পাথর হয়ে গেছেন। 3 সন্তান কাজলি, তহিদ ও 2 বছরের আব্দুল্লাহ বাবার ভালোবাসা পেলেও অনাগত সন্তানটি পেল না তার জন্মদাতাকে দেখার সুযোগটুকু। সরকারের মানবিক সহযোগিতার আহ্বান নিহতের স্বজন ও এলাকাবাসীর। ও হলে মনে করেন 5-7টা মানুষ চলাফেরা করে, এখন সে যে মারা গেছে তার এগুলোটা কিভাবে চলবি? আমার ভাই ইস্কা চালে খাচ্ছিল, কোনো কিছু নেই। এখন আমার ভাইটা যাতে 7টা মানুষ যাতে চলতে পারে। সরকারের কাছে না করতে করি, আপনারা কাছে করি চলতে জানি করে খাওয়ার পায় সেই ব্যবস্থা আপনারা করবে। গত 4 আগস্ট বিকেল 5টায় শহরের নবাববাড়ি সড়কে আন্দোলনে হামলার শিকার ছাত্রদের বাঁচাতে গিয়ে শরীরে 4টি ও মাথার পিছনে 1টি সহ মোট 5টি গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বাঙ্গির। এ ঘটনায় 20 আগস্ট স্ত্রী তহমিনা বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ মোট 82 জনের নামে হত্যা মামলা দায়ের করেন। ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি হতদরিদ্র এ পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানান বাদীর আইনজীবী ও রাজনৈতিক নেতাকর্মীরা। বগুড়া জেলা বিএনপি সহ বিএনপি পরিবার আমরা তাকে নগদ কিছু অর্থ সহায়তা দিয়েছি এবং আমরা ওই পরিবারকে বলে এসেছি আমরা আপনাদের পাশে আছি, যে কোনো প্রয়োজনে দাঁড়াবো। অত্যন্ত ছোট্ট একটা শিশু তার কোলে ছিল, দেখে আমার খুবই কষ্ট লেগেছে যে এমন একজন মানুষকে হত্যা করলো যাদের দেখাশোনার আর কোনো লোক থাকবে না। ছাত্র জনতাকে বাঁচাতে গিয়ে বাঙ্গির এই বীরত্বের মৃত্যু বাংলাদেশের জন্য গৌরবের। এবার তার সন্তানদের দায়িত্ব সহ হতদরিদ্র পরিবারটির দুবেলার ভাতের অধিকার নিশ্চিত করবে রাষ্ট্র, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। প্রধান শিক্ষক সহ 3 শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নামে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের শিক্ষার্থীরা। দুর্নীতি, অনিয়ম সহ নানা অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। এদিকে ছাদ থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থী ফারজানা আক্তার মৌয়ের আত্মহত্যার পিছনে প্রধান শিক্ষককে দায়ী করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। এবারের আন্দোলন প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে। রোববার দুপুরে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের সামনে জড়ো হন একদল শিক্ষার্থী। তাদের সঙ্গে বাঁধাই করা একটি ছবি হাতে নিয়ে আসেন এক মা, তার কণ্ঠে মেয়ে হারানোর বেদনা। 2022 সালের ডিসেম্বরে মৌচাক এলাকায় ছাদ থেকে পড়ে মারা যান স্কুলের শিক্ষার্থী ফারজানা আক্তার মৌ। তার মৃত্যুর পিছনে প্রধান শিক্ষককে দায়ী করেন শিক্ষার্থীরা। একসময় গেট খুলে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মৌয়ের পরিবার অভিযোগ করেন ব্যক্তিগত ক্ষোভের কারণে মৌকে 10ম শ্রেণীতে উঠতে দেয়নি প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লা। এই যে কাগজপত্রগুলো দেখেন, একের পর এক অনেকগুলা ডকুমেন্টস আছে, আমাদেরকে
বিচার করতে দেয় নাই। নিখিল আমাদেরকে বিভিন্ন লোক দিয়ে বিভিন্ন হুমকি দিয়েছে আর কি। কোটা আন্দোলনের সময় বিভিন্নভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে এ বিষয়ে প্রতিবাদ করলে গেল মঙ্গলবার শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ করেন তারা। করার পর হচ্ছে মানে ফাঁসি কিরকম ফাঁসির মতো আমার দম পুরো আটকে গেছিল। যেখানে আমার ফ্রেন্ড মৌ 2024 সালে আমাদের সাথেই বের হওয়ার কথা, কিন্তু সে 2023-এ আমাদেরকে ছেড়ে চলে গেছে। এককভাবে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা করে এতদিন স্কুল চালিয়েছেন প্রধান শিক্ষক ও 2 সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও শামীমা আক্তার শামা। তারা নিজেরা নিজেদের রাজত্ব তৈরি করার জন্য তারা এই কার্যক্রমগুলো তৈরি করছে। নতুন কমিটি গঠন করা হোক স্কুলে এবং সেটা বিভাগীয় কমিশনার দ্বারা হোক। অভিভাবকরা অভিযোগ করেন এককভাবে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা করে এতদিন স্কুল চালিয়েছেন প্রধান শিক্ষক। আমি একটু অসুস্থ, আমি এই ব্যাপারে এখন কিছু বলতে চাচ্ছি না ভাই। নির্বাহী আদেশে এদিন স্কুল বন্ধ থাকায় স্কুলে ছিলেন না প্রধান শিক্ষক। পরে ফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে অপারগতা জানান তিনি। এক পর্যায়ে স্কুলের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় এক দফা দাবিতে আন্দোলন চলবে বলে কড়া হুঁশিয়ারি দেন তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত 10:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার ভেতরে থাকা মালপত্র এবং মেশিনারিজ পুড়ে গেছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায় রোববার রাত প্রায় 10:30টার দিকে একদল বিক্ষোভকারী কারখানার ভেতরে প্রবেশ করে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় সেখানে কর্মরতদের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। রাত 2টার পর নিয়ন্ত্রণে আসলেও ভোর থেকে আবারও আগুন জ্বলতে শুরু করে। দেখছেন সংবাদ সকাল। একদিন প্রকাশ্যে আসলো ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা কতটা ভয়াবহ ছিল। চেষ্টা করে লুকিয়ে রাখতে পারল না নেতানিয়াহু। তবে ইরান সমর্থিত গোষ্ঠীটির উপরে হামলা এখনই শেষ নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে রোববার হামলার পরিকল্পনা অনুযায়ী হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। তবে সামনে আরও হামলা হওয়ার সম্ভাবনার কথা বলেন তিনি। এছাড়া ইসরায়েলে হিজবুল্লাহর মধ্যকার এই সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। এবারে খেলার সংবাদ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ঐতিহাসিক জয়। রাওয়ালপিন্ডি টেস্টের 10 উইকেটে জিতে নিজেদের টেস্ট ইতিহাসে পাকিস্তানকে প্রথমবারের মতো হারিয়েছে টাইগাররা। জয়ের জন্য চতুর্থ ইনিংসে সহজে 30 রানের লক্ষ্যে পৌঁছে যায় নাজমুল শান্তর দল। প্রথম ইনিংসে 191 রানের ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম। এতে প্রাপ্ত অর্থ বর্ণাঢ্যদের দান করে দিয়েছেন তিনি। এদিকে ঐতিহাসিক এই জয়ে বিপ্লবী ছাত্র জনতাকে উৎসর্গ করেছেন টাইগাররা। রিফাত আঞ্জুমের রিপোর্ট। ঐতিহাসিক জয়ের জন্য অপেক্ষাটা 14 টেস্ট আর প্রায় 23 বছরের। অবশেষে সেই কাঙ্ক্ষিত জয় এলো রাওয়ালপিন্ডিতে। মুলতানে পুনরাবৃত্তি হয়নি, হতে দেননি টাইগাররা। যেখানে উইকেট আর কন্ডিশন বিবেচনায় রাওয়ালপিন্ডি টেস্টের ভাগ্য ছিল ড্রয়ের দিকেই। পঞ্চম দিনে রোমাঞ্চ ছড়াবে এটা হয়তো কেউ ভাবতে পারেনি। টাইগারদের দারুণ বোলিংয়ে এই রোমাঞ্চটা যে বাংলাদেশের জন্য ঐতিহাসিক হয়ে উঠবে সেটা হয়তো কারো কল্পনাতে ছিল না। দিনের শেষে 10 উইকেটের দারুণ এক জয়ে বাংলাদেশের সিরিজে লিড। এক উইকেটে 23 রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। দিনের শুরুতেই শরীফুলের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়ে আউট হন সান মাসুদ। পরের বলেই অবশ্য হতাশ হতে হয় বাংলাদেশকে। প্রথম বলে বাবর আজমের ক্যাচ উইকেটের পেছনে ফেলে দেন পুরো ম্যাচ জুড়ে দারুণ উইকেট কিপিং করা লিটন দাস। 0 রানে জীবন পাওয়া বাবর ব্যক্তিগত 22 রান করে নাহিদ রানার বলে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। পরের ওভারে সাকিব আল হাসান ফেরান সাউথ শাকিলকে। তবে শফিককে আউট করে ড্যানিয়েল ভিটোরিকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে বাহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক বনে যান সাকিব। মধ্যাহ্ন বিরতির পর শাহিন আফ্রিদির উইকেট মিরাজ আর নাসিম শাহের উইকেট সাকিব তুলে নিলে 118 রানে 8 উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় পাকিস্তান।
স্রোতের বিপরীতে পাকিস্তানের হয়ে লড়াই একাই চালিয়ে যান মোহাম্মদ রিজওয়ান। টেস্ট ক্যারিয়ারে 10ম 50 তুলে নেন তিনি। তবে রিজওয়ানের লাগাম টেনে ধরেন মিরাজ। মোহাম্মদ আলী মিরাজের বলে আউট হলে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয় 146 রানে। দারুণ বোলিংয়ে মিরাজ তুলে নেন 4 উইকেট। এছাড়া সাকিব 3টি এবং শরীফুল, নাহিদ রানা ও হাসান মাহমুদ 1টি করে উইকেট নেন। 30 রানের সহজ টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে টাইগারদের বড় পরীক্ষার মুখে পড়তে হয়নি। দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেই মাঠ ছাড়েন। জাকির 15 ও সাদমান 9 রানে অপরাজিত থাকেন। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 5 ম্যাচে 2 জয়ে পয়েন্ট তালিকা 6-এ উঠে এসেছে বাংলাদেশ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে লিভারপুল এবং চেলসি। ব্রেন্টফোর্ডকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডের শুরু থেকে ব্রেন্টফোর্ডের গোল পোস্টে একের পর এক আক্রমণ চালায় লিভারপুল ফরওয়ার্ডরা। 13 মিনিটে লুইস দিয়াজের গোলে এগিয়ে যান অলরেডরা। এরপর বেশ কিছু ভালো আক্রমণ করলেও আর গোলের দেখা পাননি তারা। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় লিভারপুল। 70 মিনিটে দারুণ এক গোলে ব্যবধান বাড়ায় মোহাম্মদ সালাহ। এরপর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি ব্রেন্টফোর্ড। অন্য ম্যাচে ননি মাদুয়েকের হ্যাটট্রিকে উলভারহ্যাম্পটনের বিপক্ষে 6-2 গোলে বড় জয় পেয়েছে চেলসি। এদিকে স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে রিয়াল ভালাদোলিদকে 3-0 গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সংবাদ সকালের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সচিবালয় ঘেরাও নিয়ে আনসারদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া। 3 দফা দাবিতে প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ। শতকোটির মালিক বরিশাল সিটির সাবেক 2 মেয়র, চাচা ভাতিজার চাঁদাবাজি আর দখল বাণিজ্যে অতিষ্ঠ নগরবাসীর বিক্ষোভ। চাঁপাইনবাবগঞ্জ স্বৈরাচার হাসিনার আমলে গুম হন 2 ভাই। পরিবারের অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনী পরিচয় তুলে দেয় তাদের। নিঃশর্ত মুক্তি দাবি। প্রকাশ্যে হিজবুল্লাহর রকেট হামলার ভয়াবহতা, আরো কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি নাসরুল্লাহ। সংকট নিরসনের চেষ্টায় যুক্তরাষ্ট্র। ইপিএলে জয় তুলে নিয়েছে লিভারপুল ও চেলসি। স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠে মৌসুমের প্রথম জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সবশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।